जिंदगी मत एक करके हम लड़ेंगे, बट डोंट क्वार, दिस इज नॉट द प्लेस फॉर क्वार। পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে জামাতিদের হাতে যেতে দেব না। রাজনীতিতে আজ এক ঐতিহাসিক দিন। দিল্লির মসনদ কাঁপিয়ে দিয়ে মমতা ব্যানার্জি প্রমাণ করে দিলেন বাংলা শুধু মাথা নত করতে জানে না, বাংলা জানে লড়াই করতে। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এমন কিছু তথ্য যা মূলধারার মিডিয়ায় আপনি কখনোই শোনেননি। তাই শেষ পর্যন্ত সাথেই থাকুন, কারণ ভিডিওর শেষেই লুকিয়ে আছে আসল রহস্য। পশ্চিমবঙ্গের রাজনীতির আকাশে এখন যে কালো মেঘ জমতে শুরু করেছে তার সরাসরি ছায়া পড়ছে বাংলাদেশের উপর। এতদিন যে আশঙ্কার কথা কেবল ফিসফাস করে বলা হতো, আজ তা আমাদের ঘরের দরজায় এসে কড়া নাড়ছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এবার বড়সড় পরিবর্তনের হাওয়া পাওয়া যাচ্ছে। বিভিন্ন আনঅফিসিয়াল রিপোর্ট এবং গ্রাউন্ড জিরোর পরিসংখ্যান বলছে টানা 15 বছর ধরে গড়ে ওঠা মমতা ব্যানার্জির দুর্গে এবার হয়তো বড়সড় ফাটল ধরতে চলেছে। সেখানে গেরুয়া শিবিরের উত্থান এখন আর কেবল জল্পনা কল্পনা নয়, বরং এক কঠিন বাস্তবতা হওয়ার পথে। কিন্তু পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ রাজনৈতিক পালাবদল কেন বাংলাদেশের জন্য একটি অশনি সংকেত? They must see before few days ago there is a Bangladesh election. Everybody thought there will be. প্রতিবেশী রাজ্যের ক্ষমতার হাত বদল মানেই কি বাংলাদেশের সার্বভৌমত্বের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া? এই প্রশ্নগুলো এখন আর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। পশ্চিমবঙ্গের রাজনীতিতে কে জিতলো বা কে হারলো তা নিয়ে স্বাভাবিকভাবেই বাংলাদেশের মাথা ঘামানোর কথা ছিল না। কিন্তু যখন ভারতের কেন্দ্রীয় শাসক দলের নির্বাচনী ইস্তেহার এবং শীর্ষ নেতাদের প্রচারণায় বারবার বাংলাদেশের নাম টেনে আনা হয়, তখন নীরব থাকার অর্থ হলো এক আত্মঘাতী পথ বেছে নেওয়া। নরেন্দ্র মোদী এবং তার সেনাপতি শুভেন্দু অধিকারীর প্রতিটি জনসভার দিকে নজর রাখলে একটি বিষয় খুব স্পষ্ট হয়ে ওঠে, তাদের প্রচারণার অন্যতম প্রধান অস্ত্র হলো অনুপ্রবেশকারী তত্ত্ব। অনুপ্রবেশকারী এই শব্দটি তারা কাদের জন্য ব্যবহার করছেন তা বুঝতে খুব বড় রাজনৈতিক বিশ্লেষক হওয়ার প্রয়োজন নেই। গত কয়েক বছর ধরে সেখানে এমন এক রাজনৈতিক ন্যারেটিভ বা বয়ান তৈরি করা হয়েছে যেখানে বাংলাভাষী মুসলিম মানেই তাকে বাংলাদেশি হিসাবে দাগিয়ে দেওয়ার প্রচ্ছন্ন চেষ্টা রয়েছে। তাদের প্রচারণার মূল সুরই হলো পশ্চিমবঙ্গ থেকে এদের বের না করলে ভারতের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে। এই রাজনৈতিক সমীকরণে মমতা ব্যানার্জির অবস্থানটি বেশ জটিল। গত এক দশকেরও বেশি সময় ধরে তৃণমূল কংগ্রেসের সাফল্যের অন্যতম বড় নিয়ামক হল মুসলিম ভোট ব্যাংক। দক্ষিণবঙ্গের প্রায় 70টিরও বেশি বিধানসভা 2014 থেকে 2021 সাল পর্যন্ত প্রতিটি নির্বাচনে এই ভোট ব্যাংক কার্যত একচেটিয়াভাবে মমতা ব্যানার্জির পক্ষে রায় দিয়েছে। কিন্তু সম্প্রতি এই সমীকরণে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তৃণমূলের ভিতরে অনেক প্রাক্তন নেতা অভিযোগ তুলেছে যে মুসলিমদের কেবল ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করা হয়েছে, যাদের প্রকৃত অর্থ সামাজিক উন্নয়ন হয়নি। তা সত্ত্বেও বাস্তবতার নিরিখে গেরুয়া শিবিরের আগ্রাসী নীতির বিপরীতে পশ্চিমবঙ্গের মুসলিম ভোটারদের কাছে মমতা ব্যানার্জি এখনও পর্যন্ত সবচেয়ে বড় রাজনৈতিক ঢাল। বাংলাদেশে দৃষ্টিকোণ থেকে মমতা ব্যানার্জির মূল্যায়ন করতে গেলে একটি মিশ্র চিত্র পাওয়া যায়। তিস্তার পানির ন্যায্য হিস্যার জন্য বাংলাদেশ বছরের পর বছর ধরে অপেক্ষা করছে, কিন্তু 2011 সালেই মমতা ব্যানার্জির আপত্তির কারণেই তিস্তা চুক্তি আটকে যায়। এমনকি 2024 সালেও তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে দিল্লি চাইলেও তিনি পানি দেবেন না। অর্থাৎ বাংলাদেশের স্বার্থের প্রশ্নে তিনিও যে খুব উদার তা বলা যায় না। কিন্তু এই পানি না পাওয়ার হতাশার চেয়েও এখন বাংলাদেশের সামনে বহুগুণ বড় বিপদ অপেক্ষা করছে। কারণ বিজেপি যদি ক্ষমতায় আসে তবে তাদের প্রথম লক্ষ্যই হবে এনআরসি এবং সিএএ এর মতো আইনগুলো কঠোরভাবে প্রয়োগ করা। একবার আসামের দিকে তাকিয়ে দেখুন, সেখানে কয়েক লাখ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে তাদের ডিটেনশন ক্যাম্পে বন্দী করা হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের চিত্রটা আসামের মতো নয়। এখানে সংখ্যাটা কয়েক লাখ নয়, বরং কয়েক কোটি। দিল্লির রাজনৈতিক পরিকল্পনা অনুযায়ী যদি এই বিপুল সংখ্যক মানুষকে অনুপ্রবেশকারী তকমা দিয়ে সামাজিক ও সীমান্ত রক্ষী বাহিনীর ভয় দেখিয়ে জোরপূর্বক বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হয়, তবে পরিস্থিতি কী দাঁড়াবে?
এটিকে বলা হচ্ছে পশ্চিম থিওরি। এই পরিকল্পনার নেপথ্যে রয়েছে এমন এক ধারণা যে বাংলাদেশে একটি নরম রাষ্ট্র, চাইলে এখানে লাখ লাখ মানুষকে জোর করে ঢুকিয়ে দেওয়া সম্ভব। আজকের বাংলাদেশের বাস্তবতার দিকে তাকান। ইতিমধ্যে 12 লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী নিয়ে বাংলাদেশ এক ভয়াবহ মানবিক ও অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই একটি সংকট সামাল দিতে দেশের অর্থনীতি ও সমাজ ব্যবস্থা হিমশিম খাচ্ছে। এর উপর যদি পশ্চিমবঙ্গ থেকে আরও 20 বা 30 লাখ বা তার চেয়েও বেশি মানুষকে রিফিউজি স্রোতের মতো বাংলাদেশে পুশ করা হয়, তবে দেশের সার্বিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? আমাদের অর্থনীতি, আমাদের খাদ্য নিরাপত্তা, আমাদের বাসস্থান সব কিছুই তাসের ঘরের মতো ভেঙে পড়বে। এটি কেবল একটি সাধারণ মানবিক বিপর্যয় হবে না, বরং এটি হবে একটি সুপরিকল্পিত জনতাত্ত্বিক আক্রমণ। সীমান্তের নিরাপত্তার বিষয়টি এখানে সবচেয়ে বেশি উদ্বেগের। অনেকেই ভাবতে পারেন যে একটি নতুন সরকার ক্ষমতায় এলে কি রাতারাতি সীমান্তে বিএসএফ এর বন্দুক শান্ত হয়ে যাবে? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এই ধারণা সম্পূর্ণ ভুল। ভারতের সীমান্ত ব্যবস্থাপনার নিয়ন্ত্রণে রাজ্য সরকারের হাত থাকে না, এটি সরাসরি দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। দিল্লির বর্তমান নীতি হলো অত্যন্ত আগ্রাসী। সাধারণ মানুষকে পাখির মতো গুলি করতেও সেখানে খুব দ্বিধা করে না। ক্ষমতার পট পরিবর্তন হলে এই দম্ভ আগ্রাসন আরও কয়েক গুণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। 2014 সালে কেন্দ্রে পরিবর্তনের পর আমরা দেখেছি কিভাবে গোরক্ষার নামে সাধারণ মানুষের উপর নির্যাতন চালানো হয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে এমন ঘটনা ঘটছে যা চরম লঙ্ঘন। পশ্চিমবঙ্গে যদি সেই একই রাজনৈতিক শক্তির আধিপত্য প্রতিষ্ঠিত হয়, তবে তা বাংলাদেশের সমাজ ব্যবস্থার এক ধরনের অস্থিরতা তৈরি করার হাতিয়ার হিসাবে ব্যবহৃত হতে পারে। ভূ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এই পুরো প্রক্রিয়ার পিছনে একটি বড় মাস্টার প্ল্যান রয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এবং কানেক্টিভিটি বা করিডোর আদায়ের জন্য বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করা। দিল্লির একটি পুরনো কৌশল। সেই চাপ প্রয়োগের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মাটি ব্যবহার করা অত্যন্ত কার্যকর হতে পারে। একদিকে যখন সীমান্তে পুশ ইনের ভয় দেখানো হবে, অন্যদিকে তখন নিরাপত্তার দোহাই দিয়ে বাংলাদেশের ভিতর দিয়ে নিরবিচ্ছিন্ন সামরিক ও বাণিজ্যিক ট্রানজিট দাবি করা হতে পারে। এটি হবে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর এক ধরনের নীরব কিন্তু ভয়াবহ আঘাত। তিন দিক থেকে ভারত পরিবেষ্টিত বাংলাদেশের জন্য এটি এক চরম শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি করবে। বাংলাদেশের বন্দর, রাস্তাঘাট এবং আকাশ সীমার উপর তখন নিজস্ব নিয়ন্ত্রণ ধরে রাখা কঠিন হয়ে পড়তে পারে। একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রকে কার্যত একটি অজ্ঞাবহ ভূখণ্ডে পরিণত করার এক সুগভীর ব্ল্যাকমেইল কৌশল হিসাবে এই নির্বাচনকে দেখছেন। অনেক বিশ্লেষক বলছেন, পানি দিয়ে বাংলাদেশের কৃষি অর্থনীতি শক্তিশালী হবে আর একটি স্বাবলম্বী বাংলাদেশ মাথা উঁচু করে কথা বলবে, এমনটা দিল্লির নীতি নির্ধারকেরা কখনোই চান না। তাই তিস্তার পানি বছরের পর বছর ঝুলিয়ে রেখে মূলত সময় ক্ষেপণ করা হচ্ছে। এর আড়ালে তাদের আসল উদ্দেশ্য হলো বাংলাদেশের উপর চাপ প্রয়োগের সমস্ত রাস্তা খোলা রাখা। তাই পশ্চিমবঙ্গের এই নির্বাচন শুধু একটি সরকার বদলের সব ঘটনায় 4 জন যখন ইভিএম এর তালা খুলবে, তখন শুধু পশ্চিমবঙ্গের ভাগ্য নির্ধারিত হবে না, এর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবে বাংলাদেশের অস্তিত্বের এক বিশাল প্রশ্ন। আমরা কি আরও একটি ভয়াবহ শরণার্থী সংকটের মুখোমুখি হতে যাচ্ছি? আমাদের সীমান্ত কি আরও বেশি অস্থিতিশীল হতে চলেছে? স্বাধীন দেশ কখনোই কারো ডাম্পিং গ্রাউন্ড হতে পারে না, কিন্তু ভোট রাজনীতির এই নির্মম খেলায় টিকে থাকতে হলে আমাদের এখনই চোখ কান খোলা রাখতে হবে। এই চরম উত্তেজনাকার রাজনৈতিক পরিস্থিতির জল শেষ পর্যন্ত কোথায় গিয়ে গড়ায় তা সময়ই বলে দেবে। তবে বাংলাদেশের প্রতিটি নাগরিকের উচিত এই ভূ রাজনৈতিক সমীকরণগুলো সম্পর্কে সচেতন থাকা। আপনার মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও গভীর বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে আপডেটেড কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।